সবাই একটু বলে দাও যে সব ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। সব ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু বলো। তোমরা একটু তোমার ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও, বলো যে ক্লাস শুরু হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম তাওসিফ, মুত্তাকিন নানার ওয়ালাইকুম আসসালাম। আর 5 মিনিট আছে, 5 মিনিটের মধ্যে আমরা শুরু করে দেব, ঠিক আছে? 5 মিনিটের মধ্যে শুরু করে দেব, তোমরা তোমাদের ফ্রেন্ডসদেরকে মেনশন করে দিও, ক্লাসটা শেয়ার করে দিই। আমি ক্লাসটা শেয়ার করে দিচ্ছি। ওকে ওকে শিল্পা রানী, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো শিল্পা রানী? শোনো, ক্লাস ছেড়ে কেউ যাও না, আজকে কিন্তু আমরা ম্যাথ সলভ করবো, ঠিক আছে? আচ্ছা, আজকে কিন্তু আমরা ম্যাথ সলভ করবো। শোনো, তোমরা কেউ ক্লাস থেকে যাও না, যারা ক্লাসে ঢুকছো কেউ ক্লাস থেকে যাও না। আর তোমাদের জন্য ওয়ান শট সিকিউ শুট, প্রতিটা চ্যাপ্টার বেজ আমি ওয়ান শট সিকিউ ইউটিউবে দিয়ে দিব। তোমরা ওগুলো পরীক্ষার আগের দিন করে দেখে নিবা, বা পরীক্ষার 1 মাস আগে ওগুলো দেখে নিবা, বোর্ড পরীক্ষা, ঠিক আছে? আর ওগুলো প্র্যাকটিস করে নিবা, তাহলে দেখবা যে আর অধ্যায়ের মধ্যে কোনো প্রবলেম থাকবে না। আর লেকচারে তো আমরা কনসেপ্ট ক্লিয়ার করে নিচ্ছি, তাই না? এটা নেটওয়ার্ক সমস্যা দিচ্ছে, একটু দাঁড়াও। একটু নেটওয়ার্ক সমস্যা দিছিল, সরি। ওকে ওকে, তাহলে আমরা শুরু করে ফেলি, ঠিক আছে? তা তোমরা সবাই থাকো, আমরা শুরু করে ফেলি। ওকে, ওকে ওকে, আর 1 মিনিট আছে। আজকে পর দেখে ফেলিও, ঠিক আছে? ফাতেমা খানম, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ফাতেমা খানম। আর 1 মিনিট আছে, আমরা এখন শুরু করে ফেলবো। ওকে, আর 1 মিনিট আছে, আমরা শুরু করে ফেলবো। ওকে, আচ্ছা, কালকে আমরা কি দেখছিলাম দেখো। আজকে কি? আজকে লেকচার 3, তাই না? লেকচার 2 তে আমরা কি দেখছিলাম? একটা বস্তুকে কেউ যদি এপাশ থেকে F1 বলে টানে, দেন অপরজন ব্যক্তি এই পাশ থেকে F2 বলে টানে, তাহলে আর F1 এর বল ধর যদি 10 হয়, F2 এর বল যদি 3 নিউটন হয়, এটা 10 নিউটন, তাহলে এই বস্তুটি এই দিকে 7 নিউটন বল, 7 নিউটন বলে এই দিকে যাবে। কেন হয়েছে? F1 F2 হয়ে, এই F1 F2 হয়ে
এই বস্তুটা 7 নিউটন বলে ডান দিকে সরে যাচ্ছে, তাই না? কালকে তো আমরা এটাই দেখছি। এখন একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই বস্তুর ক্ষেত্রে এখানে একজন টান দিছে, এখানে একজন টান দিছে, এখন যাচ্ছে তো এই দিকে, তাই না? তাহলে এর প্রযুক্ত বল, আমি যদি বলি এইটাকে একটা নাম দেয়া যায় না, এটাকে বলা যায় প্রযুক্ত বল। এইটা হচ্ছিল টানা বলটা যে টান দিছে, এখানে এটাকে বলা যায় প্রযুক্ত বল, প্রযুক্ত বল। আচ্ছা, এই বলটা কি, এই প্রযুক্ত বলটাকে বাধা দিচ্ছে না, এর জন্য এটা একটা বাধাই, তাই না? এটা এর জন্য তো বাধাই, তাইলে আমি F1 এর সাপেক্ষে F2 কিন্তু বাধা, আবার F2 সাপেক্ষে কিন্তু F1 বাধা, তাই না? তাহলে F1 এর সাপেক্ষেই ধরি, F1 টা যদি প্রযুক্ত বল হয়, তাহলে F2 টা কি বাধা দানকারী বল না? বাধা দানকারী বল। আচ্ছা, F1 যদি প্রযুক্ত বল হয়, F2 যদি বাধা দানকারী বল হয়, তাহলে এখানে শুধু যে F মোট রেজাল্ট যে বেরোলো, লব্ধি যে বেরোলো, এইটাকে কার্যকর বল বলতে পারি না, কারণ এই বলটা তো কার্যকর হচ্ছে লাস্টে, এই 10 নিউটন টানতেছে, 3 নিউটন টানতেছে, লাস্টে থাকতেছে কত, কার্যকর হচ্ছে কত, 7 নিউটন না? এটাই কি কার্যকরী বল বলতে পারি না? কার্যকারী বল, এটা কার্যকরী বল বলতে পারি না? বল, এই লেখাগুলো বুঝছো কিনা বলো, এই লেখাগুলো বুঝছো কিনা? বলো, এই লেখাগুলো বুঝছো কিনা? এটা কমেন্টে জানাও যে এই লেখাগুলো বুঝছো কিনা। স্যার আরেকবার বুঝান। ওকে, আচ্ছা, একটা বস্তুকে একজন 10 নিউটন বল বলতে কি অনেক বেশি বলে এই পাশে টানতেছে না? আচ্ছা, আরেকজন ব্যক্তি এই বস্তুটাকে 3 নিউটন বলে পিছন দিক দিয়ে টানতেছে, তাই কি দুইজন দুই দিক দিয়ে টানতেছে। এখন যে 10 নিউটন বল, তার গুরুত্বটা তো বেশি দিব আমরা, তাই না? এর সাপেক্ষে 10 নিউটন বল যে টানতেছে, তার জন্য বাধা হয়ে কে দাঁড়াইছে? এই 3 নিউটন বল এর জন্য বাধা হয়ে দাঁড়াইছে না, কারণ এই 10 নিউটনের নিয়ে যেতে চাচ্ছে, এই 3 নিউটন নিতে দিচ্ছে না, ওই জন্য তো ও পরবর্তীতে 7 নিউটনের বস্তুটা আগাচ্ছে, তাই না? এই 3 নিউটন যদি না টানতো, এই বস্তুটা কিন্তু 10 নিউটনের সামনের দিকে আগাইতো, বাট এই 10 নিউটন টানার ফলে এই 3 নিউটনের পিছন দিকে বাধা দেওয়ার কারণে কিন্তু এই বস্তুটা 7 নিউটন বলে এই পাশে আগাচ্ছে। এটা আমরা কালকেই দেখলাম। এখন কথা হচ্ছে F1 কে যদি মেইন ধরি, F1 টা তো আমার মেইন, তাই না? কারণ F1 এর মান বেশি, এর দিকে তো সব যাচ্ছে। আচ্ছা, F1 টাকে যদি আমি প্রযুক্ত বল বলি, প্রযুক্ত বল মানে কি, যে বলটা আমি দিচ্ছি, আর F3 টা F1 এর কি বাধা দিচ্ছে না F1 কে, F2 টা কি F1 কে বাধা দিচ্ছে না, এজন্য F2 টাকে আমি বাধা দানকারী বল বলতেছি। এখন প্রযুক্ত বল আর বাধা দানকারী বল, এখন কথা হচ্ছে বস্তুটা প্রযুক্ত বলেও যাচ্ছে না, বাধা দানকারী বলেও যাচ্ছে না, যাচ্ছে কি নিজস্ব বলে না, সেটা কি 7 নিউটন বলে যাচ্ছে না। এই 7 নিউটন বলটা কি বলছি আমরা? কার্যকরী বল। এখন বললো এই জিনিসটা বুঝছো কিনা, এই লেখাগুলো লিখে নাও তোমরা। আচ্ছা তাসি, পরে দেখে নিও, তাহলে এক্সাম যদি থাকে তাহলে পরে দেখে নিও। বলো এই জায়গাটা বুঝছো কিনা? ওকে ওকে, এখন আসি আমরা ওই ফর্মুলাতে আবার, দাঁড়াও, বলের ফর্মুলাতে এখন আমরা আসবো আবার বলের ফর্মুলাতে। দেখো বলের ফর্মুলা কি বলছিল? F সমানুপাতিক M A, এটা ছিল না? এখানে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক
এইভাবে ছিল না, প্রমাণ করছিলাম না আমরা প্রথম ক্লাসে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই এফটাকে যদি সমান সমান দেই, তখন যে কে আসছিল কনস্ট্যান্ট এন্ড এম এন্ড এ, এইটা আসে না? বলো, এইটা আসে না? হ্যাঁ। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এখন একটা জিনিস নিয়ে চিন্তা করব, একটা গবেষণা করব। কিভাবে? দেখো, আচ্ছা ধরো এই বস্তুটাকে আমি এফ বলে সরাবো। এই বস্তুটা যে সামনের দিকে আগাবে, এই বস্তুটা তো সামনের দিকে আগাবে, ও এফ বলে সামনের দিকে আগাবে, বুঝছো? এখন কথা হচ্ছে এই বস্তুটাকে সামনে বা আগানোর জন্য বাধা দিচ্ছে কে? পিছন দিকে থেকে টানতেছে না, এ তো সামনে আগাবে, এই বস্তুটা তো সামনে আগাবে, কিন্তু এই বস্তুটাকে বাধা দিচ্ছে কে? এক হতে পারে বাতাস, এক হতে পারে বাতাস, দুই হইতে পারে হচ্ছিল ওজন। ঠিক আছে, নিউটনের অনুযায়ী এক হতে পারে বাতাস, দুই হতে পারে ওজন। এখন আমরা এই বাতাসকে চিন্তা করব না, আমরা চিন্তা করব এই ওজনকে। ওজন, ওজন কি? W = mg, তাই না? এটাই তো ওজন, তাই না? W = mg। তাহলে এই বস্তুর ওজনটা কাজ করতেছে কোথায়? নিচে না? এই বস্তুর ওজনটা কাজ করতেছে কোথায়? W = mg। এই বস্তুর ওজনটা কাজ করতেছে নিচে, বস্তু বরাবর নিচে। আচ্ছা, এটাই কি এর বাধাদানকারী বল না? বাধাদানকারী বল, বলো একটু বুঝছো কিনা? দেখো, এই ওজনটা নিচে কাজ করতেছে। এখন কথা হচ্ছে আমার এই ওজনটা, আমার এই বস্তুর যদি বাধা দানকারী বল হয়, এই ওজনটা যদি বস্তুর বাধা দানকারী বল হয়, তাহলে আমি চিন্তা করতে পারি না এই ওজনটা এই বস্তুকে পিছন দিয়ে টেনে ধরতেছে? চিন্তা করতে পারি তো? এই যদি বাধা দানকারী হয়, এটা তো প্রযুক্ত বল, তাই না? প্রযুক্ত বলে সামনে আগাচ্ছে। আর এম যদি বাধা দানকারী বল হয়, তাহলে বুঝবো না এটাই আমার পিছু টান, এটাই আমার বস্তুকে আগাইতে দিচ্ছে না, এটাই আমার পিছে টানতেছে। তাহলে আমি চিন্তা করতে পারি না আমার পিছে যে টানতেছে, পিছে যে টান দিচ্ছে, যে ব্যাক করা, যে ওকে বাধা দানকারী বল প্রয়োগ দিতেছে, বাধা দানকারী বল যোগান দিচ্ছে, সেই হচ্ছে এমজি। এটা বলতে পারি না এটা কি বাধা দানকারী। আমার এই বস্তুটা সামনের দিকে চলার বাধাটাই তো এমজি, তাই না? এটাকে আমি এইভাবে আটকাতে পারি না যে এমজিটাই তো আমার পিছনের দিকে বাধা দিচ্ছে, ওকে সামনে আগাইতে দিতেছে না, ওই জন্য পিছের চিত্রটা আট করছে। এমন না যে এটা পিছে হয়, এটা নিচেই হয়, কিন্তু এই বস্তু যাচ্ছে তো এই পাশে, এর বাধা দিচ্ছে, এমজি দিচ্ছে পিছনের দিকে, এটাই তো বাধানকারী। তখন আমরা দেখলাম না এফ, এটা নিচে পিছে এফ ছিল একটা, দেন রেজাল্ট আসছে ওই ব্যাপারে। জাস্ট এফ বলে সামনে আগাবে, ওকে এমজি যে ওকে পিছু টান দিতেছে, ওকে যে বাধানকারী বল যে ওজন, সেটা ওর পিছে কাজ করতেছে, ওকে সামনের দিকে আগাতে দিবে না, ও পিছনের দিকে টেনে ধরতেছে। বলো এই জিনিসটা বুঝছো কিনা? বলো এই জায়গাটা বুঝছো কিনা? কি? ওকে, এখন কথা হচ্ছে এই লেখা সব দেখো, বাদ দাও, এখন দেখো। আচ্ছা, এফ ইকুয়াল টু কে, এখানে এম এর জায়গায় কিন্তু আমরা এম জিও লিখতে পারি, তাই না? তখন তো একই তো, এফ ইকুয়াল টু কে এম জি, একই জিনিস না? আচ্ছা, এখন কথা হচ্ছে একে, এই বস্তুর ভর ধরো 2 কেজি, ধরো এই বস্তুর ভর হচ্ছে 2 কেজি, এই বস্তুর ভর হচ্ছে 2 কেজি, ঠিক আছে? আচ্ছা, বস্তুর ভর যদি 2 কেজি হয়
আর গ্র্যাভিটি যদি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার টানে, তাহলে এর mg এর মান কত হবে? বস্তুর ভর যদি কেমন থাকলো 2 কেজি হয়, ইন্টু 9.8 দ্বারা যদি গুণ করা হয় mg এর মান, তাহলে কে 2 ইন্টু 9.8 কত আসে? 19.6 নিউটন আসে না? আমার mg এর মান 19.6 আসে না? 19.6 আসে তো, তাই না? আমি যদি mg এর মান বের করতে চাই তখন আমার 19.6 আসতেছে। এখন কথা হচ্ছে আমার f এর মানটা, এখন কথা হচ্ছে এখানে আমার ক্যালকুলেশন অনুযায়ী mg এর মান আসে 19.6, কিন্তু যখন বিজ্ঞানীরা মিটার লাগাইলো এর ওজনটা বের করার জন্য, যখন মিটার লাগাইলো তখন দেখতেছে এই f এর মানটা ডাইরেক্ট 20 হয়ে যাচ্ছে। আমার হাতে ক্যালকুলেশন করে আসছে 9.6, কারণ আমার ওজন কমতেছে না, গ্র্যাভিটির 9.88 আনবে, কিন্তু যখন মিটার লাগাচ্ছে, ডিভাইস লাগাচ্ছে, তখন দেখতেছে 20 আসতেছে। এখন কথা হচ্ছে এই 20 আসার কারণটা কি? 9.6, এটা তো 9.6ই হওয়ার কথা ছিল, কিন্তু না, এখানে 20 হচ্ছে, বেশি হচ্ছে। এখন কথা হচ্ছে বেশি হওয়ার কারণটা কি? এখন কথা হচ্ছে এই বেশি হওয়ার কারণটা কি বলো, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? বেশি হওয়া পর্যন্ত ক্লিয়ার কিনা? এই বেশি হওয়ার ক্ষেত্র পর্যন্ত ক্লিয়ার কিনা? আমি বস্তুটার এম জানি, এম ছিল আমার 2 কেজি এন্ড গ্র্যাভিটি আমার 9.8 টানতেছে, এই যেটাকে গুণ করে পাচ্ছে 19.6 মিটার। যখন আমি মেশিন লাগাচ্ছি, বস্তুর মধ্যে মেশিন লাগাচ্ছি, তখন আমি এই ফোর্সটাকে mg পাচ্ছি 20, এই mg পাচ্ছি 20। এখন কথা হচ্ছে এই 20 পাওয়ার কারণটা কি? এই 20 পাওয়ার কারণটা কি? এই 20 পাওয়ার কারণটাই হচ্ছে আমার এই কে এর মান এদিক ওদিক হওয়া। দেখবা এই কে এর মানটা কি আসে? দাঁড়াও, এখন আমরা এই কে এর মানটা বের করব। দেখো, আমরা যদি কে টাকে আলাদা রাখি, তখন তারপর 20 ডিভাইড বাই 19.6, দেখো কত আসে? 20 ডিভাইড বাই 19.6, 0.02, সরি 1.02, 1.02 আসলে কে এর মান 1.02, মানে কি 1.02 ভেজালের কারণে আমার mg এর মান 20 এর থেকে কম হয়েছে। তাহলে বলতে পারি না এই কে এর মানটা চেঞ্জ হওয়ার কারণে আমার 20 আর 19 এর মধ্যে পার্থক্য সৃষ্টি হয়ে গেছে জাস্ট কে এর জন্য? বলতে পারি তো। এটাকেই বলি আমরা গুণাঙ্ক, এটাকেই বলি আমরা গুণাঙ্ক। এটা কিসের জন্য হয়? রাস্তার মধ্যে যে বাধা থাকে, বাতাসের মধ্যে যে বাধা থাকে, বাতাসের বাধা, রাস্তার বাধা, ওগুলো আমরা গুণাঙ্ক হিসাব করি না যে এত গুণাঙ্ক, রাস্তার বাধা এত গুণাঙ্ক, এই রাস্তার বাধা এত গুণাঙ্ক, ওই রাস্তার বাধা এত গুণাঙ্ক। এই গুণাঙ্কের জন্যই কে এর মানটা চেঞ্জ হয়। কে এর মানটা যদি 1 থাকে তাহলে ওর গুণাঙ্ক 1, কে এর মান যদি 1 থেকে বেশি হয় তাহলে ওর গুণাঙ্ক এত। এখন কথা হচ্ছে সাধারণত কে এর মান আমরা 1 ধরি, সব জায়গার গুণাঙ্কটা আমরা 1 ধরে, কিন্তু যখন আমরা বাস্তব ক্রিয়াতে আসি তখন দেখি প্রতিটা রাস্তার গুণাঙ্ক বিভিন্ন রকম, ওই জন্য কে এর মানটা বিভিন্ন রকম হয়। আমি হাতে কলমে মাপবো একরকম, মেশিন দিয়ে মাপবো দেখবো আরেক রকম। কারণ কি? রাস্তার মধ্যে যে গুণাঙ্ক আছে, গুণাঙ্কটা ওর মানকে চেঞ্জ করে দেয়। ঠিক আছে? তাহলে এরপর যদি প্রশ্নের মধ্যে গুণাঙ্ক নাম দেখায় দেখি, আচ্ছা এখন কথা হচ্ছে, দাঁড়াও আরেকটা জিনিস দেখাচ্ছি, আরেকটা জিনিস বলি। এই বাধা নামকের এই বল, রাস্তা বা বাতাসের বাধা দানকারী বল, এটাকে ফ্রিকশন বলে। এটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করব, ছোট হাতের এফ দ্বারা। ঠিক আছে? আর এখন থেকে এই গুণাঙ্কটাকে আমরা মিউ দ্বারা প্রকাশ করব। এটাই হচ্ছে আমার গুণাঙ্ক, এটাকে আমরা মিউ দ্বারা প্রকাশ করব। ঠিক আছে? আর এমজি তো এমজি, তাহলে বাধানকারী বল যদি গুণাঙ্ক দেওয়া থাকে তাহলে আমরা এখানে মিউ এম
জি লিখে গুণ করে দিলে আমরা বাতাসাঙ্কের বলটা পেয়ে যাব। আর এই বলটা ক্রিয়া করে পিছের দিকে, এই বলটা ক্রিয়া করে পিছের দিকে। এখন যদি বলে রাস্তার গুণাঙ্ক, এখন যদি প্রশ্ন বলে রাস্তার গুণাঙ্ক, রাস্তার গুণাঙ্ক 40 বাই হচ্ছে 39, রাস্তার গুণাঙ্ক 40/39, তাহলে আমরা এখানে 40/39 বস্তুর ভর যদি 1 কেজি হয় 1, কিন্তু গ্র্যাভিটি যদি 9.8 হয়, তাহলে আমি ফ্রিকশনটা পেয়ে যাব। কি পাবো না? এখন বলো রাস্তার গুণাঙ্ক দেখলে কি ভয় পাবো আমরা? বলো একটু বুঝছি কিনা, ফ্রিকশন বুঝছি কিনা, ফ্রিকশন বা বাধাদানকারী বল বুঝছি কিনা বলো, এই জায়গাটা বুঝছি কিনা? বলো এই জায়গাটা বুঝছো কিনা? বলো এই জায়গাটা বুঝছো? এই জায়গাটা বোঝা হয়েছে? বলো এই জায়গাটা তোলা হয়েছে আর বোঝা হয়েছে কিনা বলো। এটা কি তোলা আর বোঝা দুটা হয়েছে? জি আরেকবার বোঝা। ওকে, আমরা যে এই কে এর মানটা বের করলাম না, এটাকে আমরা এখন কে বলবো না, এটাকে কে না বলে এটাকে আমরা মিউ বলবো। এই গুণাঙ্কটাকে কে দ্বারা প্রকাশ না করে এটাকে এখন থেকে আমরা মিউ বলবো। হ্যাঁ, এখন যদি বলা হয়, আমি আরেকবার দেখাচ্ছি, এখন যদি বলা হয় যে আচ্ছা এটা তো আমরা বের করতে হবে তাই না, এখন যদি বলা হয় রাস্তার রাস্তার এই রাস্তার গুণাঙ্ক, রাস্তার গুণাঙ্ক ধরো হচ্ছে 2.5, ঠিক আছে, রাস্তার গুণাঙ্ক 2.5, তাহলে তাহলে বাধা বাধা দানকারী বল কত? এবার যদি বলে রাস্তার গুণাঙ্ক 2.5 হলে বাধা দানকারী বল কত? আচ্ছা তাহলে এই বস্তুর বাধা দানকারী বল কোনটা? ফ্রিকশন বের করতে বলছে না? আচ্ছা ফ্রিকশনের ক্ষেত্রে আমরা কি জানি? মিউ। ওই যে কে বের করছিলাম না, কে এম জি, ওই কে এর আগে মিউ লিখতেছে, কারণ কি গুণাঙ্ককে মিউ দ্বারা প্রকাশ করতে হয়। মিউ দেন এম, এম ভরের বস্তু, এন্ড গ্র্যাভিটিকে নিচে টান দিছে, তাহলে ফ্রিকশনের মানটা কত আসবে? 2.5 ইনটু, আচ্ছা এখন বস্তুর ভর যদি ধরো 1 কেজি হয়, 1 কেজি বস্তুর ভর যদি 1 কেজি হয়, তাহলে আমি এখানে 1 দিলাম, ঠিক আছে, গুণন জি এর মান কত? 9.8। এখন এইখানে যে মানটা আসবে, যত নিউটন মান আসবে, ওটাই তো আমার বাধা দানকারী বল না, ওটাই আমার ফ্রিকশন না, ওটাই তো আমার রাস্তার ফ্রিকশন, তাই না? এটাই তো আমার রাস্তার ফ্রিকশন, এই বস্তুর মান যেটা আসবে এটাই তো আমার রাস্তার ফ্রিকশন। কি আরেকবার বুঝতে হবে? ফাতেমা আরেকবার বুঝতে হবে? এটা বলো আরেকবার বুঝতে হবে নাকি? বলো আরেকবার বুঝতে হবে?
এই জায়গাটা কি আগে বুঝতে হবে? ওইটাই তো ছিল। এই জায়গাটা তুলে নাও আর বলো আরেকবার বুঝতে হবে কিনা। এটা বলো, তুলে নাও আর বলো যে আরেকবার বুঝতে হবে কিনা। ওকে, তাহলে আমরা কোশ্চেন সলভে চলে যাই। ওকে, এখন আমরা কোশ্চেন সলভে চলে যাব, ঠিক আছে? আচ্ছা, ওকে, এখন আমরা কোশ্চেন সলভে চলে যাব। প্রশ্নটি তুলো, একজন প্লেয়ার আহ 450 গ্রাম ভরের একটি ফুটবলকে কি করে 48 মিটার দূরে আরেক প্লেয়ারের কাছে দিল। সে ফুটবলটি ধরে সে ফুটবলটি ধরে 8 মিটার দূরে 8 মিটার দূরে 8 মিটার দূরে গোলবারের কর্নারের দিকে গোল বারের কর্নারের দিকে 9 মিটার পার সেকেন্ড বেগে 9 মিটার পার সেকেন্ড বেগে মাঠের উপর দিয়ে ঘুরিয়ে দেয়। মাঠের উপর দিয়ে গড়িয়ে দেয়। গতি ও ঘর্ষণ সহক, গতি ঘর্ষণ সহক 30/49 গোল হবে কিনা, এটা হচ্ছে প্রশ্নটা তুলে নাও। ওকে, হ্যাঁ, প্রশ্নটা এখন তুলে নাও। প্রশ্নটা তুলে নাও। প্রশ্ন তোলা হলে বলো। প্রশ্ন তোলা হলে বলিও। প্রশ্ন তোলা হয়েছে? প্রশ্ন তোলা হলে বলিও।
বলো প্রশ্ন তাহলে বলিও। প্রশ্ন তোলা হলে বলিও। প্রশ্ন তোলা হয়েছে? আচ্ছা, এখানে বলছে কি 450 গ্রাম ভরের একটা বল আছে, ভরের একটি ফুটবল আছে, তাহলে ফুটবলটার ওজন দেওয়া আছে 450 গ্রাম, ঠিক আছে। দেন কিক করে 48 মিটার দূরে আরেকটি প্লেয়ারের কাছে দিল, সে ফুটবলটি মানে 48 মিটার যাওয়ার পর সে ফুটবলটিকে ধরে 8 মিটার দূরে গোলবারের কর্নারের দিকে 9 মিটার পার সেকেন্ড বেগে মাঠের উপর দিয়ে গড়িয়ে দেয়। এর মানে কি? আচ্ছা, এটা একটু আমরা একটু আর্ট করতে হবে, আমাদের চিত্র আর্ট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমি এটা একটু মুছি উপরটুক। এখানে দেখো কি করছে, ধরো এখানে একটা গোলবার আছে, এখানে একটা গোলবার আছে, গোলবার তো চিনো তোমরা, তাই না? এখানে একটা গোলবার আছে, হ্যাঁ। এখন করছে কি, এখান থেকে বলটাকে গড়াই দিছিল, এটা হচ্ছে গোলবার থেকে 8 মিটার দূরে এই ফুটবলটাকে গড়াই দিছিল, হ্যাঁ। আর এটা 9 মিটার পার সেকেন্ড বেগে গড়াই দিছে। এই ফুটবলটার আদি বেগ ইউ ছিল 9 মিটার পার সেকেন্ড বেগ, ঠিক আছে। আচ্ছা, বলটির গতীয় ঘর্ষণ ছিল 30/49। গতীয় ঘর্ষণটা কি? ওর ফ্রিকশন বল, তাই না? বলটির গতীয় ঘর্ষণ মানে কি? ও ফ্রিকশন, তাই না? দেখো এ বন্ধু বুঝছো কিনা? বলো এই বন্ধু বুঝছো কিনা? প্রশ্নের কনসেপ্টটা বুঝছো কিনা বলো, প্রশ্নের জাস্ট কনসেপ্টটা বুঝছো কিনা, একটু পর্যন্ত বুঝছো কিনা? একটা বস্তু আছে যেটা হচ্ছে গোলবার থেকে 8 মিটার দূরে, আর এই বস্তুটার আদি বেগ মানে কি ছেড়ে দিচ্ছে 9 মিটার পার সেকেন্ড বেগে, আদি বেগ এত। এখন গতীয় ঘর্ষণ হচ্ছে 30/49। এখন কথা হচ্ছে এই বলটি 8 মিটার অতিক্রম করবে কিনা, মানে কি এই বলটি কোন পর্যন্ত যাইতে পারবে আর কি। যদি যদি বলটি 8 মিটার অতিক্রম করে তাহলে বুঝবো গোল হয়ে গেছে, যদি 8 মিটার অতিক্রম না করে তাহলে বুঝবো গোল হয়নি, তাই না? আচ্ছা, এখন দেখো আচ্ছা, এই জায়গাটা আমি মুছি, এই জায়গাটা আমি মুছে দিই। আচ্ছা, 30/49, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে এই বস্তুটা গতীয় ঘর্ষণ কি আমার ফ্রিকশন হিসাব করতে হবে না? এই ফ্রিকশনটা হিসাব করতে হবে না? গতীয় ঘর্ষণ দেওয়া আছে 30/49, এটা কি মিউর মান দেওয়া আছে না? আমার এই বলটা যত আগাচ্ছে এই ফ্রিকশন ওই বস্তুটাকে তত থামাই দিচ্ছে না? থামাই দিচ্ছে তো। এই ফ্রিকশনের কারণে তো বস্তুটা থেমে যাবে এক সময়, তাই না? ফ্রিকশন যদি এই পাশে হইতো কিন্তু থামতো না, বস্তু যাবে এই পাশে, বাধা দিচ্ছে এই পাশে, এটা বাধা দানকারী বল না। এখন কথা হচ্ছে এই বাধা দানকারী বলের ত্বরণটা কত?
এই বস্তুটাকে কত ত্বরণে এই ফ্রিকশনটা থামায় দিচ্ছে। আচ্ছা আমরা এটা জানি না, ইজিক্যাল টু ফ্রিকশন ইজিক্যাল টু মিউ এম জি। আচ্ছা এই বস্তুর ভর কত দেওয়া ছিল? এই বস্তুর ভর দেওয়া ছিল, এই বস্তুর ভর দেওয়া ছিল হচ্ছে 450 গ্রাম, 450 গ্রাম। তাহলে এটাকে যদি কেজিতে কনভার্ট করি, 450 কে যখন 1000 দ্বারা ভাগ করব তাহলে আমার কেজিতে চলে আসবে, তাই না? ওকে 4.5 গ্রাম, সরি 4.5 কেজি আই গেস। 450 ভাগ 1000, হ্যাঁ সরি 0.45 কেজি। এই 450 গ্রামকে আমি কেজিতে কনভার্ট করে নিলাম, ঠিক আছে? ওকে 450 কে কেজিতে কনভার্ট করে নিলাম। এখন কথা হচ্ছে এই মিউ এম জি এটাই তো আমার বস্তুকে বাধা দিবে, এটাই তো আমার ঘর্ষণ বল, তাই না? এটাই তো আমার বাধাদানকারী বল, তাই না? এখন আচ্ছা আরেকটা কথা, এইখানকার যে এফ আছে, এই এফ কে ভাঙায় এম এ লিখতে পারি না? এম এ ইকুয়াল টু মিউ এম জি, এটাও লিখতে পারি। এফ ইকুয়াল টু যদি মিউ এম জি হয়, এই এফ কে ভাঙলে এম এও লিখতে পারি। কারণ কি জানো, এখানকার যে এ পাবো, এই এটাই এই বস্তুর মন্দন হবে, এই এটাই এই বস্তুর যাত্রাপথে মন্দন হিসেবে কাজ করবে। কারণ কি শুধু বাধা দিলেই তো হবে না, আমার এখানকার মন্দনও তো দেখতে হবে, গ্র্যাভিটি তো আর মন্দন না, তাই না? মন্দন হবে আবার এই এ, এটাই আমার মন্দন, এটা কিন্তু আমার ত্বরণ হবে না। আচ্ছা এই এম কাটা যায়, দুই পাশে এম সমান তো দুই পাশে এম কাটা যায়, তাহলে এ ইজ ইকুয়াল টু মিউ জি লেখা যায় না? আচ্ছা এখানে মিউ আমার কত ছিল? 30/49, 30/49 ইন্টু 9.8, এটাই তো, তাই না? তাহলে এর অ্যান্সারটা কি আসে দেখো, এর অ্যান্সারটা কি আসে? 30/49 ইন্টু 9.8, 6 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাই তো আমার মন্দন, এটাই তো আমার বস্তুর মন্দন। এই 6 মিটার পার সেকেন্ড এই বস্তুর মন্দন হিসেবে কাজ করবে, এই বস্তুকে থামতে সাহায্য করবে, ঠিক আছে? আচ্ছা বলো একটু বুঝতে পারছো কিনা? এই মন্দন পর্যন্ত, এই ফ্রিকশন থেকে, এই বাধাদানকারী বল থেকে যে মন্দন বের করলাম, এই মন্দন বুঝছো কিনা? এই মন্দন দিয়েই এই বস্তুটাকে আমি থামায় দেখব এই বস্তুটা কত মিটার যে থামে। এই মন্দন দিয়েই এই বস্তুটাকে থামায় দেখবো এই বস্তুটা কত মিটার যে থামে। এখন আসি বল এই জায়গাটা বুঝছো কিনা? বলো এই জায়গাটা কি বুঝতে পারছো? ওকে এখন এই মন্দন দিয়ে বস্তু থামাবো কিভাবে? আমরা গতি চ্যাপ্টার পড়ে আসছি না? আমরা গতি চ্যাপ্টার পড়ে আসছি না? এটা মুছে দিই। আচ্ছা এই পাশটা একটু মুছে দিই, হ্যাঁ? আচ্ছা আমরা গতি চ্যাপ্টার পড়ে আসছি না? কি তুমি এই সময় আসছো কিসের জন্য? আরেকবার বুঝতে হবে? আচ্ছা আরেকবার বুঝাচ্ছি। তুমি কি লেট করে আসলা? আমার এই রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া ছিল, রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া ছিল যে 30/49, ঠিক আছে? এটা আমার মিউ, হ্যাঁ? এখন কথা হচ্ছে এই রাস্তার বাধাদানকারী বল কোনটা? ফ্রিকশনটা না, যেটা পিছের দিকে কাজ করতেছে বাধাদানকারী বল। তাহলে আমি ফ্রিকশন ইজ ইকুয়াল টু মিউ এম জি লিখতে পারি না? এখন কথা হচ্ছে ফ্রিকশন ইজ ইকুয়াল টু মিউ এম জি যেমন লিখতে পারি, এই এফ কে ভাঙায় আমি এম এও লিখতে পারি। কেন লিখতে পারি? কারণ এই এফটাই তো এই বস্তুর মন্দন ক্রিয়েট করতেছে,
ত্বরণে তো বস্তুর গতি বৃদ্ধি পায়, মন্দনে বেগ হ্রাস পায়, তাই না? এখানকার থেকে আমি যে এ পাবো, এই বস্তুটাকে থামতে সাহায্য করে। তাহলে এম এ ইজ ইকুয়াল টু মিউ এম জি, এইভাবে লিখতে পারি না? আচ্ছা, এই এম তো সমান, এম দুটো কেটে দিলাম, তাহলে এ ইজ ইকুয়াল টু মিউ জি থাকতেছে। আচ্ছা, এখন মিউ এর মান কত ছিল? 30/49 ছিল না, কিন্তু 9.8 কি গ্র্যাভিটির মান। তাহলে এই দুটার মান একত্রে গুণ করলে হয় 6 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন বলো ঠিক আছে কিনা? রাব্বি খান বলো, ক্লাস দেখো, ক্লাস থেকে চলে যাও না ফির। বলো, এই জায়গাটা বুঝতে পারছো? ওকে, এখন দেখো, এই বস্তুটা তো ডান দিকে যাচ্ছিল, তাই না? আমরা গতিতে পড়ছিলাম না, এর আদিবেগ ইউ, আদিবেগ কত? 9 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই বস্তুটা কত দূর যে থামবে, থামার হিসাবে আমাকে শেষ বেগ কি 0 মিটার পার সেকেন্ড ধরতে হবে না? হ্যাঁ, শেষ বেগ আমাকে 0 মিটার পার সেকেন্ড ধরতে হবে। আচ্ছা, এখন ত্বরণ কত, মন্দন কত? -6 মিটার পার সেকেন্ড না? যেহেতু মন্দন তাই আমি মাইনাস ধরলাম, এখানে মাইনাস ধরা মানে সূত্রতে প্লাস ধরে এই মাইনাস সূত্রকে মাইনাস করে দেওয়া, মাইনাস ধরলাম, ঠিক আছে, মন্দন মাইনাস ধরলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে এস, এখন বের করতে হবে কত? এস বের করতে হবে না? এস ইকুয়াল টু হোয়াট? কত দূরে গিয়ে থামবে এটা তো বের করতে হবে, তাই না? কত দূরে গিয়ে থামবে এটাই তো আমাকে বের করতে হবে। ওকে, এখন দেখো, আমার এস এ ভি কি নেই? আমার টি নেই, টি মিসিং। তাহলে টি যদি না থাকে আমি কোন ফর্মুলা ইউজ করব? ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2 এ এস, এই ফর্মুলা ইউজ করব না? এখন দেখো, আমার ভি কত? 0 ছিল। আচ্ছা, ভি স্কয়ার কি 0 স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ কত? 9 ছিল, 9 স্কয়ার। আচ্ছা, এখন দেখো 2 এর জায়গা থাকলো, এ কত? -6 না? 6 দিলাম, এখানকার মাইনাস এখানকার প্লাসের সাথে গুণ হয়ে এখানে মাইনাসই বসবে, ঠিক আছে, ইনটু এস। ওকে, আচ্ছা, এখন এই শূন্য তো শূন্য থেকে গেল, এই 9 স্কয়ার 9 9 81 মাইনাস 12 এস, ঠিক আছে। এখন আমি এস টাকে আলাদা করব, কিভাবে করব? -12 এস আছে, এই পাশে আনলে জাস্ট 12 এস হবে ইজ ইকুয়াল টু 81। তাহলে এখানে এস ইজ ইকুয়াল কত? 81/12, এর মান কত হবে? 81/12 কত হবে? 81/12 6.575, 6.75 মিটার। মানে কি এই বস্তুটা 6.75 মিটার, ধর এই পর্যন্ত 6.75 মিটার পর্যন্ত এসে বস্তুটা v0 হয়ে যাবে, মানে কি বস্তুটা থেমে যাবে। 6.75 মিটার পর এসে বস্তুটা থেমে যাবে। 6.75 মিটার এসে বস্তু থেমে যায়, তাহলে কি ও 8 মিটার কি দ্রুত অতিক্রম করতে পারলো? পারলো না। ও যেহেতু 8 মিটার দ্রুত অতিক্রম করতে পারলো না, 6.75 এ এসে থেমে গেল, তার মানে গোল হবে না। বলো বুঝছো কিনা? বলো বুঝছো কিনা? তোমরা কি কমেন্টে কিছু বলতেছো না কেন? হ্যালো স্যার রাব্বি, তোমরা কমেন্টে কি কিছু বলতেছো না কিসের জন্য? ওকে, নেক্সট পেজে চলে যাই।
ওকে, নেক্সট ম্যাথ চলে যাই। ওকে, চালের বস্তা সহ ট্রলির ওজন, ট্রলির ওজন 196 নিউটন। ট্রলিকে 2 নিউটন ঘর্ষণযুক্ত কোন মেঝেতে 10 সেকেন্ডে 50 মিটার দূরত্বে ঠেলে নেওয়া হলো। এরপর প্রযুক্ত বল অপসারণ করা হলো। সরানো হলো। আচ্ছা, প্রযুক্ত বল সরানোর পর 600 মিটার দূরত্ব অতিক্রম করবে কি না। একই জিনিস, জাস্ট একটু প্রসেসটা ভিন্ন। বলো, প্রশ্ন তোলা হয়েছে কিনা? প্রশ্নটা তুলে নাও। প্রশ্নটা তুলে নাও, তুলে আমাকে জানাও। চালের বস্তা সহ ট্রলির ওজন এত দেওয়া আছে, তো 2 নিউটন বল ঘর্ষণযুক্ত কোনো মেঝেতে 10 সেকেন্ডে 50 মিটার দূরত্ব ঠেলে নেওয়া হলো। এরপর প্রযুক্ত বল অপসারণ করা হলে 600 দূরত্ব অতিক্রম করবে কিনা। বলো, প্রশ্ন তোলা হয়েছে কিনা? ওকে, ওকে, এখন দেখো, এখন ট্রলির ওজন, এখানে ট্রলির ওজন দেওয়া আছে। ট্রলির ওজন দেওয়া আছে কি 196 নিউটন, তাই না? ট্রলির ফ্রিকশন দেওয়া আছে, ঘর্ষণযুক্ত ফ্রিকশন এফ দেওয়া আছে 2 নিউটন।
ঠিক আছে? কোনো মেঝেতে 10 সেকেন্ডে 50 মিটার দূরত্ব ঠেলে নেওয়া হলো, ঠেলে নিয়ে গেছে 10 সেকেন্ডে 50 মিটার দূরত্ব ঠেলে নিয়ে গেছে, ঠিক আছে? আর এদিকে ঘর্ষণযুক্ত, যেটা 2 নিউটন ফ্রিকশন। আচ্ছা, এরপর বস্তুর বল সরানো হলো, এরপর বস্তুর বলটা সরাই ফেললো, সরানোর পর 600 মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে কিনা, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমরা কিছু ইনফরমেশন এখন কালেক্ট করা শুরু করব। এখান থেকে আমরা ইনফরমেশন কালেক্ট করা শুরু করব। দেখো কিভাবে। আচ্ছা, বস্তুর ওজন এত দেওয়া আছে, তার বস্তুর ভর বের করতে পারবো না, কত পারবো? আচ্ছা, বস্তুর ওজন দেওয়া আছে 196। আচ্ছা, এই বন্ধু একটু মুছি হালকা, তোমাদের কাছে তো লেখা আছে। আচ্ছা আচ্ছা, তাহলে বস্তুর ভর, বস্তুর ভর বের করবো। আচ্ছা, F ইকুয়াল টু ma, সরি mg, তাই না? এভাবে না, w ইকুয়াল টু mg দেখি, ওজন দেওয়া আছে না, w ইকুয়াল টু mg। আচ্ছা, ওজন কত দেওয়া ছিল? ওজন দেওয়া ছিল হচ্ছে 196 নিউটন, ঠিক আছে? এন্ড m বের করতে হবে, আর g টা তো নিচে চলে আসবে 9.8। তাহলে এখান থেকে m এর মানটা বের হয়ে আসবে না? দেখো 196 কে যখন 9.8 দ্বারা ভাগ করব, 196 কে যখন 9.8 দ্বারা ভাগ করব, তখন আমার এখানে m এর মানটা চলে আসবে না। m এর মান কত? 20 কেজি, 20 কেজি। বস্তুর ভর আমার 20 কেজি আসবে, ঠিক আছে? এটা এর মধ্যেই থাকুক। আচ্ছা, এখানে ফ্রিকশনে দেওয়া আছে 2 নিউটন, আর কোন মেঝেতে 10 সেকেন্ডে 50 মিটার দূরে ঠেলে নেওয়া হলো। আচ্ছা, তোমাদের কাছে লেখা আছে মুছে দিই, 10 সেকেন্ডে 50 মিটার ঠেলে নেওয়া হলো। আচ্ছা, 10 সেকেন্ডে 50 মিটার ঠেলে নিলে হাত দিয়ে তো ঠেলে নিছে, বল তো প্রয়োগ করছে, তাই না? আচ্ছা, 10 মিনিটে 50 মিটার পর ধরো এখানে বস্তুটা ছিল স্থির, u ইকুয়াল টু 0, স্থির ছিল। এটাকে ঠেলে 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 10 সেকেন্ডে t 10 সেকেন্ডে 50 মিটার দূরে নিয়ে যাওয়া হলো বস্তুটাকে। বস্তুটা ছিল এখানে, একে এই পর্যন্ত নিয়ে আসা হলো, তাই না? u যদি 0 হয়, এখানকার আমার v বের করতে হবে, এখানকার আমার v বের করতে হবে। আচ্ছা, এখানকার v বের করতে গেলে এই পর্যন্ত নিয়ে যাওয়া পর্যন্ত v যদি বের করতে চাই, তাহলে আমার কি করতে হবে? এটা মুছি, ইনফরমেশন কালেক্ট করতে হবে না? u কত দেওয়া ছিল? u ছিল 0, তাই না? t কত? 10 মিটার, 10 সেকেন্ড। আচ্ছা, s কত? 50 মিটার। আচ্ছা, v ইকুয়াল টু হোয়াট? আমরা গতিবিদ্যা শিখে আসছি, s a নাই, v t, তাহলে কি s ইকুয়াল টু u প্লাস v ডিভাইড বাই 2 ইনটু t। এই ফর্মুলা ইউজ করব না? দেখো এই ফর্মুলাতে a কিন্তু উপস্থিত নেই, দেখো আমার ইনফরমেশনও a কিন্তু উপস্থিত নেই। গতিবিদ্যা যারা করে আসো নাই, তোমরা ইউটিউব প্লেলিস্টে যা গতিবিদ্যা শিখে আসবা, তাহলে এগুলা বুঝবা, ঠিক আছে? না কিন্তু এগুলা বুঝবা না। আচ্ছা, s কত? 50 মিটার, 50 ইকুয়াল টু u কত? 0 প্লাস v কত বের করতে হবে, ডিভাইড বাই 2 ইনটু 10 কত? t কত? 10। আচ্ছা, এই 2 কে 10 দ্বারা কাটলে 5 আসে না? 5 আসে। এখন কথা হচ্ছে এখানকার v তো সিঙ্গেল আছে, এই 5 টাকে 50 এর নিচে নিয়ে আসবো, তাহলে v কত আসবে? 50 বাই 5, 10 মিটার পার সেকেন্ড আসবে না? এখানকার শেষ বেগ 10 মিটার পার সেকেন্ড আসে। দেখো এটা না বোঝার কিছুই নেই, তোমরা গতিবিদ্যা যারা করে আসছো এটা না বোঝার কিছু নেই। আমাদের এখানে তো এটার প্রবলেম হচ্ছে না রে ভাই, যারা গতিবিদ্যা করে আসছো এই জায়গাটা না বুঝলে তো কোনো কথাই নেই, ঠিক আছে? এখন ওই ফুটবলের মতন অবস্থা হবে। এখন আবার শেষে কি বলছে? এটুক তো বুঝছি, আমার শেষ বেগ ভি বেরিয়েছে 10, তাই না? এটুক তো বুঝছি। আচ্ছা, এই জায়গাটা মুছে দে, এইটুকু কিন্তু বুঝছি। যারা বাবা বুঝো নাই
তোমরা আবার গতিবিদ্যা দেখে আসবে, যারা বলবে এই জায়গাটা বুঝো নাই তোমরা আবার গতিবিদ্যা দেখে আসবে। এখন বলছিল কি ওর ঘর্ষণ বল এফ কত ছিল, 2 নিউটন ছিল না? ওর ফ্রিকশন, তাই না? এটা ফ্রিকশন কি 2 নিউটন ছিল না? ওর প্রযুক্ত বলকে অপসারণ করা হয়েছে, প্রযুক্ত বল তুলে নেওয়া হয়েছে, প্রযুক্ত বল যদি অপসারণ করা হয় তাহলে প্রযুক্ত বল এফ, যেটা প্রযুক্ত বল দাঁড়ান, প্রযুক্ত বল এফ, এটাকে অপসারণ করা হয়েছে, তুলে নেওয়া হয়েছে, তাহলে কি এটা জিরো হয়ে গেছে না? জিরো হয়ে গেছে। আচ্ছা বাধা দানকারী বল এফ ফ্রিকশন কত, 2 নিউটন না? 2 নিউটন। আচ্ছা তাহলে কার্যকর বল কি হবে? কার্যকর বল এটা কি এম এ না? কার্যকর বল মানে যেই বল সামনে আগে। এখন দেখো আমরা প্রথম ক্লাসে ওই যে প্রযুক্ত বলকে সামনে রাখতাম, পিছিয়ে আমার বাধাদানকারী বল ইকুয়াল টু কার্যকরী বল, এখন হতো না যে এফ যেটা আমার প্রযুক্ত বল মাইনাস ফ্রিকশন বাধাদানকারী বল ইকুয়াল টু এম এ যেটা লব্ধি বল বা রেজাল্টেন্ট ফোর্স, তাই না? এটাই তো আসতো। আচ্ছা এই ক্ষেত্রে আমার এফ হয়ে যায় 0, এই বাধাদানকারী বল কত, 2 নিউটন ছিল না? 2 নিউটন। আচ্ছা এম কত ছিল? আচ্ছা বস্তুর এম কত বেরিয়েছে? 20 বেরিয়েছে না? এই যে 20 ইনটু এ। এখন কথা হচ্ছে এই এর মানটা এখন আমরা বের করব। কিভাবে বের করব? এ, আচ্ছা আমি সাইডে লিখি, এ ইকুয়াল টু -2 ডিভাইড বাই 20 কত আসে? -2 ডিভাইড বাই 20 0.1 -0.1। এটাও আমার মন্দন বের হইল, এই বস্তুটা যাইতে যাইতে থামবে, এটাও আমার মন্দন বের হইছে, বলো এই পর্যন্ত ঠিক আছে কিনা? বলো এই পর্যন্ত ঠিক আছে? ওকে, এখন কথা হচ্ছে আমার বস্তুটার ক্ষেত্রে কি ছিল, এখানে আমার চিত্রটাতে কি ছিল? একটা বস্তুকে u 0 থেকে ঠেলতে এই পর্যন্ত এনে ছেড়ে দিছি, এইখানে আনার পর যে বেগ প্রাপ্ত হয়েছে, শূন্য থেকে ঠেলতে এখানে আনার পর যে বেগ প্রাপ্ত হয়েছে ওটা 10 মিটার পার সেকেন্ড ছিল। এখন দেখতেছি এই বস্তুর পিছে 2 নিউটন ফ্রিকশন কাজ করতেছে, এর ফলে একটা মন্দন পাইলাম, এই মন্দনে বস্তুটা যাইতে এক সময় যে আবার v0 হয়ে যাবে, থেমে যাবে, তাই না? আবার থেমে যাবে। এখন কথা হচ্ছে প্রশ্ন বলছে এটা কি 600 মিটারে যায় থামবে কিনা, বস্তুটা 600 মিটারে গিয়ে থামবে কিনা। এখন কথা হচ্ছে আদিবেগ, এখনকার আদিবেগ হবে আসলে আমার 10, এখনকার আদিবেগ এই কেসটা সেকেন্ড কেসটা আদিবেগ হবে আমার 10, ঠিক আছে? এই সেকেন্ড কেসটা আদিবেগ হবে আমার 10, শেষ বেগ হবে আমার 0। আচ্ছা ত্বরণ মন্দন কত ছিল? -0.1। আর 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 কি হবে? s ইকুয়াল টু হোয়াট? দেখো s a v t নাই, আবার ওই ফর্মুলা v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2 a s, তাই না? আচ্ছা v কত? 0, তো 0 রাখি, ইকুয়াল টু u কত? 10 স্কয়ার, u কত? 10 স্কয়ার। এখন এখানে a কত? -0.1 না? আচ্ছা 2 থাকলো, এই কত? -0.1 না? এই মাইনাস প্লাসের সাথে গুণ হয়ে মাইনাস হয়ে যাবে ইনটু s। আচ্ছা এখন কথা হচ্ছে এইটাকে আমরা এই পাশে নিয়ে আসি, মানে 2 ইনটু 0.1 ইনটু s ইকুয়াল টু
10 স্কয়ার। এখন আমরা এখানকার s বের করতে পারবো না? এখন আমরা এখানকার s বের করতে পারবো না? আচ্ছা 10 স্কয়ার ডিভাইড বাই 2 ইনটু 0.1 500। s আসছে 500 মিটার। প্রশ্ন বলা হয়েছিল 600 মিটার পর্যন্ত যাইতে পারবে কিনা? না, ও 500 মিটার পর্যন্ত যাইতে পারবে। ও 600 মিটার পর্যন্ত যাইতে পারবে না। বলো এবার বুঝছো কিনা? এরপর তোমাদের আজকে আমি অনেকগুলো এক্সাম্পল দেব, অনেকগুলো, বুঝছো? এই চ্যাপ্টারের উপর অনেকগুলো এক্সাম্পল দেব। এটা তো ভূমির ক্ষেত্রে। এখন আরেকটা কনসেপ্ট যদি দেখাই তোমাদের, আরেকটা কনসেপ্ট দেখাই। এটা তো ভূমির ক্ষেত্রে, ঠিক আছে? আরেকটা যদি দেখাই তোমাদের কনসেপ্ট দেখাই, আমি মুছে ফেলতেছি, তোমরা একটু পজ করে দেখে নাও। এই জায়গাটা লেখা হয়নি, এই জায়গাটা লিখে নাও, হ্যাঁ? ওকে, আমি এখন একটা কনসেপ্ট দেখাই তোমাদের। ধরো একটা বস্তু উপর থেকে নিচে পড়তেছে, ওকে, W=mg, নিচে টানতেছে, হ্যাঁ? ওকেও কিন্তু বাতাস বাধা প্রদান করতেছে। ওকে বাতাস 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 বাধা দিচ্ছে। ওকে বাতাস উপরের দিকে বাধা দিচ্ছে, উপরের দিকে না? তাহলে বাতাস যদি উপরের দিকে বাধা দেয়, ওকে যদি বাতাস উপরের দিকে বাধা দেয়, তাহলে বলতে পারি না ফ্রিকশন আমার উপরের দিকে, ফ্রিকশন আমার উপরের দিকে, বস্তু পড়তেছে, এফ বলে বস্তু পড়তেছে নিচের দিকে, ফ্রিকশন আমার উপরের দিকে, তাহলে এর নেট বল, এর নেট বল এম এ আমার নিচের দিকে হবে না? দেখো এটি তো হবে, এফ এর মানটা বড় হবে, এফ মাইনাস এই ফ্রিকশন হবে, ফ্রিকশন ইকুয়াল টু এই এম এ হবে, এম এ, তাই না? এফ এর মান বড় দিকে এফ আগে লিখছি, ফ্রিকশনের মান ছোট দিকে ফ্রিকশন পরে লিখছি, এন্ড এম এ কোন দিকে? নিচের দিকেই হবে। ফ্রিকশন যদি বেশি হয়, বাতাসে বাধা বেশি হয়, তাহলে বস্তু উপরের দিকে উঠে যাবে, তাই না? এন্ড ফ্রিকশনের মান কম, এফ এর মান বেশি, তাই বস্তু নিচে পড়তেছে, ওর দিক হচ্ছে নিচের দিকে, এম এ। এখন যে বাতাসের বাধা বেশি থাকতো, তাহলে এম এর দিক হয়ে যেত উপরের দিকে, ঠিক আছে? আর এটা নিয়ে আমরা এক্সাম্পল করব, আমরা এটা নিয়ে আমরা এক্সাম্পল দিব, ফ্রিকশন। আচ্ছা এখন তোমাদের দেখাই এই চ্যাপ্টারে। ওকে, এটা সবাই মুছলাম। ওকে, এই চ্যাপ্টারে আমাদের ভরবেগ নিয়ে সব শেষ, ভরবেগ নিয়ে সব কাজ শেষ, ঠিক আছে? ওকে, স্থিতিস্থাপক নিয়ে সব কাজ শেষ, স্থিতিস্থাপক নিয়ে সব কাজ শেষ। আচ্ছা, বল নিয়ে, বল F=ma, এটা নিয়ে আমরা পারি, সমস্যা হবে না। আচ্ছা, আর ছিল ঘর্ষণ বল নিয়ে, ঘর্ষণ বল নিয়েও আমাদের কাজ শেষ। এখন আসে গ্র্যাভিটি আহামরি কিছুই না, জাস্ট আমি এখনই দেখাই দিচ্ছি, তাহলেই বুঝবা। গ্র্যাভিটি আহামরি কিছুই না, বলো একটু ঠিক আছে কিনা? আজকে না নেটের অনেক প্রবলেম দিচ্ছে, বুঝছো? আজকে নেটের খুবই প্রবলেম দিচ্ছে, আজকে নেটের খুব প্রবলেম দিচ্ছে। আজকে নেটের খুবই প্রবলেম দিচ্ছে। আচ্ছা বলো এই পর্যন্ত বুঝছো কিনা?
আজকে অনেকগুলো এক্সাম্পল দেবো তোমাদের, ঠিক আছে? তোমাদের হোমওয়ার্ক সব করে আসবা। দেন নেক্সট ক্লাসে আমরা গ্র্যাভিটি নিয়ে ম্যাথ করব। গ্র্যাভিটি নিয়ে ম্যাথ করে আমরা কাজ ক্ষমতা শক্তিতে চলে যাব। নেক্সট ক্লাসে আমরা গ্র্যাভিটি নিয়ে কাজ করে আমরা কাজ ক্ষমতা শক্তিতে চলে যাব। আজকে নেটের প্রবলেমের কারণে আমরা ক্লাসটা ভালো করে নিতে পারতেছি না, বুঝছো? আজকে নেটের প্রবলেমের কারণে আমি ক্লাসটা ভালো করে নিতে পারতেছি না, জাস্ট আমার এখানে নেটটা কেটে যাচ্ছে বারবার। হ্যাঁ, তা আজকে আমি অনেকগুলো এক্সাম্পল এখনই দিয়ে দিচ্ছি একটু পরেই। তা তোমরা আজকে ক্লাসটা শেষ করে এক্সাম্পল কমপ্লিট করে আমাকে সাবমিট করো। কালকে আমরা গ্র্যাভিটি দিয়ে এই অধ্যায় শেষ করে আমরা কাজ ক্ষমতা শক্তিতে চলে যাব। ওকে, আচ্ছা, এগুলো থাক। ওকে, আল্লাহ হাফেজ।